এই মুহূর্তে বাংলার চারদিকে শুধুমাত্র প্রতিবাদ। আরজিকর কাণ্ডের পর নির্যাতিতার হয়ে বিচার চাওয়ার জন্য আম জনতা পথে নেমেছেন এবং সেখানেই পড়ুয়ারা, স্কুলের পড়ুয়ারা, সরকারি স্কুলের পড়ুয়ারা তারাও তাদের মতো করে বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ দেখিয়েছেন। অদ্ভুত একটি নির্ণয় নিয়েছে রাজ্য সরকার। হঠাৎ করে বলা হয়েছে তরুণের স্বপ্ন নামক যে প্রকল্প 2021 সাল থেকে চালু করেছিল এই রাজ্য, সেই প্রকল্প বাতিল করে দেওয়া হলো। সেই প্রকল্পের আওতায় সরকারি স্কুলে যে পড়ুয়ারা পড়ে তাদের পঠন পাঠনের জন্য ট্যাবলেট এবং স্মার্টফোন কেনার জন্য বার্ষিক 10,000 টাকা অনুদানের কথা ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রকল্পই এখন বাতিল। আগামীকাল 5ই সেপ্টেম্বর প্রকল্পের টাকা বহাল করার কথা হয়েছিল, সেই টাকা দেওয়ার কথা হয়েছিল, কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই টাকা দেওয়া হবে না, প্রকল্প বাতিল। তরুণদের স্বপ্ন ভঙ্গ। অনেকে বলেন যে তরুণদের স্বপ্ন অনেক আগেই এই সরকার ভঙ্গ করে দিয়েছে, যবে থেকে এই রাজ্যের তরুণ তরুণীদের অন্যান্য রাজ্যে চাকরির জন্য যেতে হয়। তবে আরজিকরের আবহে হঠাৎ এমন সিদ্ধান্ত প্রশ্ন তো তুলছেই। একই সঙ্গে আবার দুর্গাপুজোর অনুদান নিয়েও ধীরে চলো নীতি নিচ্ছে এই রাজ্য সরকার। কেন? এর কারণ কি? বিভিন্ন পুজো মণ্ডপ, বিভিন্ন পুজো কমিটি তারা অনুদানের টাকা ফিরিয়ে দিচ্ছেন কিংবা নিতে চাইছেন না। আরজিকর কাণ্ডের পর প্রতিবাদের চাপেই কি বারবার পিছু হচ্ছে রাজ্য সরকার? এই দুটো নিয়ে তো আলোচনা করবোই, এই দুটো ইস্যু নিয়ে তো আলোচনা হবেই। একই সঙ্গে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, যে দুই চিকিৎসকের কথাই উত্তরবঙ্গ লবি থেকে শুরু করে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হওয়া নিয়ে একাধিকবার উঠে এসেছে, তারা দুজনেই নাকি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য পদে ছিলেন এবং একেবারে এথিক্স কমিটির পদে ছিলেন। যারা নিজেরাই আনএথিক্যাল, যারা নিজেরা কোনোদিন কোনো নিয়ম মানেননি, তারা হঠাৎ করে এথিক্স কমিটির পদে থেকে কিংবা নিয়ম মানার পদে থেকে কোন নিয়মটা মানছিলেন? আজ এই নিয়েই প্রশ্ন করব, আজ এই নিয়েই কথা হবে। নমস্কার, আমি এলমা সৈয়দ, আপনারা দেখছেন 7টা শক্তিশালী। প্রথমেই দেখব তরুণদের স্বপ্ন প্রকল্প এবং দুর্গাপুজোর অনুদান নিয়ে কি বলেছে রাজ্য। দেখুন। 5ই সেপ্টেম্বর প্রতি বছর সরকারি শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের পড়াশোনার জন্য ট্যাব ও স্মার্টফোন কেনার টাকা দেয় রাজ্য সরকার। পড়ুয়া পিছু 10,000 টাকা করে দেওয়া হয়। তরুণের স্বপ্ন প্রকল্পে এবছর প্রায় 1300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য ট্যাব এবং স্মার্টফোন পড়ুয়া প্রতি 10,000 টাকা করে দেওয়া হয়। এবছর একাদশের পড়ুয়াদেরও এই টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রায় 12 লক্ষ পড়ুয়াকে টাকা দেওয়ার কথা ছিল। সরকারি খরচ প্রায় 1300 কোটি টাকা। সরকারি অনুষ্ঠানে থাকেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাবের জন্য টাকা সহ মেধাবী ছাত্রছাত্রীদেরও এই অনুষ্ঠানে পুরস্কারও তুলে দেওয়া হয়। কিন্তু হঠাৎই এমন নজিরবিহীনভাবে অনুষ্ঠান বাতিল করা হয়েছে, যা অতীতে কখনো হয়নি। তরুণের স্বপ্ন প্রকল্পের উল্লেখ না করলেও শিক্ষা দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রশাসনিক কারণে 1,333 কোটি 57,90,000 টাকা বরাদ্দ বাতিল করা হলো। শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বাতিলের পাশাপাশি পড়ুয়াদের ট্যাব এবং স্মার্টফোন কেনার টাকা দেওয়ার কর্মসূচি বাতিল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। একটি অংশের বক্তব্য, আরজিকর কাণ্ডের জেরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কন্যাশ্রীও বন্ধ হবে, লক্ষ্মী ভান্ডারও বন্ধ হবে। কারণ মমতা ব্যানার্জি যে জন্য এগুলো দিতেন রাজনৈতিক স্বার্থে বা তার হয়ে কথা বলবে, তার অপরাধ অন্যায় দেখে চুপ করে থাকবে, সেটা তো হচ্ছে না। এরপরে আন্দোলন যদি বেশি বাড়ে, যে সেক্টর থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া হবে সেখানকার সব সুবিধা উনি বন্ধ করবেন, কারণ সবকিছু উনি কেবল রাজনৈতিক স্বার্থের সিদ্ধান্ত নিয়ে থাকেন। যদি শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকরা এবং শিক্ষকদের প্রিয় ছাত্রছাত্রীরা আরজিকর কাণ্ডের জন্য বিচার চেয়ে বসেন, ট্যাব দেওয়া বন্ধ করলেন, কিন্তু তার আগে বাজার থেকে ঋণ নিয়েছেন 300 কোটি টাকা আর 133 কোটি টাকার ট্যাবের অর্ডার দিয়েছিলেন। এখন এই যে ঋণ নেওয়ার কাজটা তিনি সেরে রেখে দিলেন, কিন্তু ট্যাবটা আর দিচ্ছেন না। করোনা পর্বে স্কুল কলেজ বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। সেই ক্ষতি সামলাতে অনলাইনে পড়াশোনার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব এবং স্মার্টফোন কেনার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু করোনা পর্ব পেরিয়ে যাওয়ার পরেও কয়েক কোটি টাকা ব্যয় করে কেন এই কর্মসূচি চালানো হচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন। এবছর রাজ্য জুড়ে প্রায় 45,000 ক্লাবকে পুজোর অনুদান দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে রাজ্য সরকার। এবছর কলকাতায় 3,000 পুজো কমিটিকে অনুদান। কলকাতার জন্য বরাদ্দ 25,50,00,000 টাকা।
জেলায় 42,336টি ক্লাবকে পুজোর অনুদান, খরচ 359,85,60,000 টাকা। পুজো অনুদানের এই টাকা জেলা পুলিশ এবং কলকাতা পুলিশকে সরকারি কোষাগার থেকে তোলার নির্দেশ দেওয়া হলেও 5ই সেপ্টেম্বরের আগে তা না ছাড়ার সরকারি নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? রাজ্য সরকারের তরফ থেকে আমরা কোনো রকমের এক্সপ্লেনেশন পাইনি। এমনকি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে যখন আজকে এই প্রশ্ন করা হয়, তিনি এই প্রসঙ্গ এড়িয়ে যান, কোনো রকম উত্তর দিতে চাননি। সুভাষিস দা রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, সুভাষিস দা, এটা কি পুরোটাই হচ্ছে এই প্রতিবাদের চাপের কারণে? দীর্ঘ 13 বছর ধরে ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বছর দেড়েকের মধ্যে পরপর স্ক্যামগুলো বেরোতে থাকে, এবং পশ্চিমবঙ্গের মানুষ গত এই ইনসিডেন্টটার আগ অবধি মানুষ তেতো হয়েছিল। এর আগেও অনেক অনাচার হয়েছে, তার জন্য এইভাবে পথে নামেনি, এইভাবে অভিঘাত তৈরি হয়নি সরকার বিরুদ্ধে। সুতরাং এই 13 বছরের ক্ষোভ, 13 বছরের বিরক্তি আজকে এই ক্ষোভে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন অর্থ দিয়ে বুঝি এই ক্ষোভকে প্রশমিত করা যায়, তাই সেই কারণে তিনি দিনের পর দিন ডোল পলিটিক্স করে গিয়েছেন। এবং দেখা গিয়েছে যে কি মিটিং মিছিল ওই কথাটাই বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা আসছে না কেন, মানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি বলে মেয়েরা তার মিটিংয়ে কেন ভিড় করছে না, বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো কালকে যদি মিটিংয়ে না আসে, তার মানে এটা পলিটিক্যালাইজ করার জন্য এইগুলো দেওয়া হয়েছে। ফলে এই যে টাকাটা বন্ধ করা হয়েছে, এতে কি হলো, শাখের করা তোলেন মুখ্যমন্ত্রী, যে অ্যাসপায়ারেন্টসরা তো মানে ছিল আর কি, যারা মোটামুটি, আমার বাড়ির পাশে একটি ছেলে বলল আমাকে নিয়ে গতকাল যে আমি টিভি কিনতে ফোন কিনতে যাব, সে বলছে আমার কাছে টাকা ঢুকবে না, সুতরাং যাচ্ছি না। তো ঘটনা যেটা হয়েছে, এই ক্ষোভটা তো একটা ছেলের মধ্যে তৈরি হয়েছে, 12 লক্ষ ছেলের মধ্যে, 12 লক্ষ ইন্টু 2 বলতে বাবা মা, তারাও তো অপমানিত বোধ করছে যে আমার ছেলেকে কোনো কারণে, যেহেতু কিনা আমরা প্রতিবাদ করছি, বা আমরা প্রতিবাদ মানে এই জিনিসটা ভালো চোখে দেখছি না সরকারের, এই আরজি করের কাণ্ড, সেই কারণে আমরা কেন প্রতিবাদী হয়েছি বা বাংলার মানুষ কেন প্রতিবাদী হয়েছে, তার জন্য এটা বন্ধ হয়েছে। ফলে শুধু 12 লক্ষ যে প্রাপক তারা যে মানে ক্ষোভিত হয়েছে তা না, তাদের সাথে মানে মা বাবারা অত্যন্ত অপমানিত হয়েছেন যে যেটা ঘোষিত ছিল, যে দেওয়ার কথা ছিল, সেটা একমাত্র মমতা ব্যানার্জি অন্যায় করবে এবং সেটা সহ্য করলেই পাবে, নাহলে পরে পাবে না। এটা নিয়ম হয়ে গেছে পশ্চিমবাংলার বুকে। সৈকত, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন অত্যন্ত কড়া অ্যাডমিনিস্ট্রেটর, অত্যন্ত দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর। তিনি আজ পর্যন্ত কখনো কোনো কর্মসূচি ঘোষণার পর সেখান থেকে পিছু হটেননি। অ্যাটলিস্ট সাম্প্রতিককালে আমরা কিন্তু এরকম কোনো উদাহরণ নেই। দুটো বড় প্রকল্প, পুজোর অনুদান যা বারবার চলে আসছে, ঘটা করে তিনি এবার প্রশ্ন করেছিলেন কত অনুদান দেব পাবলিকলি, সেখানে বলা হয়েছিল 1 লক্ষ টাকা, তিনি বলেছিলেন না আমি 85,000 টাকা এবার দিচ্ছি। প্রতি বছর এই অনুদান দেওয়া হয়, সেখানে ধীরচল নীতি, প্লাস 2021-এ এই যে ঘোষণা করা ট্যাব এবং স্মার্টফোন কেনার জন্য যে অনুদান সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হবে, তাতে একাদশ শ্রেণীকে আবার সংযোজন করা, সমস্ত কিছু হঠাৎ করে বাতিল করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের চলতি গতি কিংবা চলতি দিকধারা নয়, কিন্তু এই বদল কেন? তাহলে কি এই সরকার বুঝতে পারছে যে তারা রীতিমতো চাপে রয়েছে? দেখুন, সরকার তো চাপে রয়েছে, সরকার বলে তো কিছু নেই, এই রাজ্যে সার্কাসের একটা সরকার চলছে। না হলে আপনি ভাবতে পারেন যে এইরকম একটা বড় ঘটনা, সেই ঘটনার পর একটা সরকারের, একটা দায়িত্বশীল সরকার, অবশ্যই আমরা মনে করি যে 2021 সালে জনগণের রায় নির্বাচিত সরকার, মুখ্যমন্ত্রী আমার আপনার সকলের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারে বিজ্ঞাপন করে, মহিলা নিরাপত্তার কথার বিজ্ঞাপন করে, কন্যাশ্রীর বিজ্ঞাপন করে, আর সেই সরকারের একজন জনপ্রতিনিধি কিনা প্রকাশ্যে ডাক্তার আন্দোলনদের ছোট করছেন। একের পর এক বিধায়ক উদয়ঙ্গ থেকে, অরূপ চক্রবর্তী থেকে, কাঞ্চনবাবু থেকে, ক্যানিং পশ্চিমের এমএলএ পরেশবাবু থেকে শুরু করে যে ভাষায় কথা বলছেন, এমনকি আমি আপনাকে বলছি কিছুদিন আগে, গত 2 দিনের মধ্যে টিএমসিপির নেতা, মৃত্যুঞ্জয় ভালো বলতে পারবো, আমি তো বুঝতে পারি না যে ডাক্তার কাকু না যেটু কে টিএমসিপির নেতা হয়, বিরূপাক্ষ অভিবাবুরা তারা সব নাকি টিএমসিপির নেতা, যে টিউনিংয়ে কথা বলছেন, তাতে তো বোঝা যাচ্ছে যে এই সরকারটা প্র্যাকটিক্যালি আরজি করের একটা নির্যাতিতার ঘটনা, যেটা নিয়ে গোটা পৃথিবী উত্তাল, সেই ঘটনাটাকে সিরিয়াসলি নিচ্ছে না, টেকেন ফর গ্রান্টেড করছে। না হলে আপনার এখান থেকে ঢিলছোড়া দূরত্বে মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছে বেলেঘাটায় ইলিশ পাতুরি খেতে পারে একটা শাসক দলের এমএলএ, সেখানে সব নাম করা সব তৃণমূলের জনপ্রতিনিধিরা বসে রয়েছেন,
এবং আমার খারাপ লাগার দুটো জায়গা, এক সরকার চাপে পড়ে সরকার একটা সরকারি অনুদান প্রকল্প বন্ধ করছেন, যদিও তার ব্যাখ্যা আলাদা, আমাদের কাছে যা খবর রয়েছে সরকার ব্যাপক পরিমাণে টাকা ঋণ করে ফেলেছে। এবং দ্বিতীয়ত যে যুক্তিটা আমি বলছি, এই যে সরকারি ক্লাবে অনুদান, মানে সরকারি টাকায় ক্লাবে অনুদান, দেখুন ক্লাবে অনুদানটা খুব ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা দিয়ে আজকে আলোচনা শুরু করলেন যে একের পর এক ক্লাব তারা অনুদান ফিরিয়ে দিচ্ছেন, একের পর এক শিল্পী, একের পর এক বুদ্ধিজীবী সাহিত্যিক তারা তাদের পদক ফিরিয়ে দিচ্ছেন, এগুলো তো সজোরে শাসকের গালে থাপ্পড়। তারপরেও শাসক দলের তরফ থেকে একবার ক্ষমা চাওয়া যায় না? একবার জুনিয়র ডাক্তারদের কেন 22 ঘন্টা বসিয়ে রেখেছিলেন? একবার গিয়ে কথা বলা যেত না? একবার পাবলিকলি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন না যে তদন্ত সঠিকভাবে হোক, নিরপেক্ষ হোক? কেন বারবার তিনি একটা জায়গায় দিক নির্দেশ করছেন যে ওই সঞ্জয়ই দোষী, সঞ্জয়কে তাড়াতাড়ি ফাঁসি দাও, সঞ্জয়কে তাড়াতাড়ি ফিনিশ করে দাও, যাতে সমস্তটা ধামাচাপা পড়ে যায়? এইখানে দাঁড়িয়ে আমাদের গোটা নাগরিক সমাজের বিবেক যখন জাগ্রত হয়, শুধু আমার খারাপ লাগে তৃণমূল কংগ্রেসের কোনো একজন কেউ একটা বিবেকের ডাকে সাড়া দেন না, কেউ একবার নিজে থেকে উল্টে সৈকত তাদের একাধিক নেতা নেত্রীরা কেন প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করা যাবে না, আঙুল তুলে প্রশ্ন করলে আঙুল ভেঙে দেবো, এরকম বিবৃতি দিচ্ছেন। কাঞ্চন মল্লিক বলছেন যে আপনারা যখন ডিএ নেন, বোনাস নেন, পদক নেন, তখন আপনাদের লজ্জা করে না। অদ্ভুত অদ্ভুত বিবৃতি সর্বরূপ। শুধু বলে আমি তৃণমূলের মধ্যে না সবচেয়ে প্রাউড একটা বিষয় তৃণমূল বলতো বারবার, যে সবচাইতে বেশি মহিলা প্রতিনিধি, মানে বিধানসভা, লোকসভায়, এমনকি জনপ্রতিনিধিতে, এমনকি তাদের কমিটির মধ্যে সবচেয়ে নাম করা সব লোকজন রয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, মিসিং ডায়েরি করতে হবে সায়নী দেবীর বিরুদ্ধে। এই সেই সায়নী দেবী যখন তৃণমূলে যাননি, শুধু একটা থিয়েটারে একটা তার সিনেমা দেখানো হয়নি বলে, না ওটা ছিল হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিয়ে, না ওই অনিকদার যে ভবিষ্যতের ভূত, সেইটা চান্স পায়নি বলে তিনি অনশন করেছিলেন একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। আর একটা নির্যাতিতার ঘটনায় এতগুলো তৃণমূলের মহিলা নেত্রী কেউ একটা সামনে থেকে বলতে পারছে না দল ছাড়তে হবে না, প্রতিবাদটা তো করুন। যারা করলেন তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, সেটা একদম কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছেন, পরে আবার ক্ষমা চেয়েছেন। শান্ত, আমি সব একেবারে সময় দেবো। তোমাদের 23 দিন সময় ছিল, তোমরা কোনো উত্তর দাওনি। অ্যাটলিস্ট আমি তোমাকে 23 মিনিট না হলেও 3 মিনিট তো দেবো। আমি সর্বদিনের কাছ থেকে প্রশ্ন নিয়ে 18 ঘন্টা আমি ছোট্ট করে একটু বলি। সর্বদিন আমার প্রশ্নটা হচ্ছে যে কবির সুমন তিনি একটি গান লিখেছিলেন বহুদিন আগে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তাই দুটো লাইন ছিল সেই গানের, এই সরকারের জন্য তিনি লিখেছিলেন, প্রতিবাদী মাওবাদী হতে বাধ্য, প্রতিবাদের করে ছাড়বই আমি শ্রাদ্ধ। এই দুটো লাইন আমার এখনো মনে আছে। 2012-13 সাল হবে যখন তিনি এই লাইনটা লিখেছেন। 2024 সালে কি সেই জিনিসটাই, সরকারের সেই মনোভাবটাই প্রশমিত হচ্ছে? কারণ সরকারি পড়ুয়ারা কি দোষ করলো? তাদের এই ট্যাব কিংবা স্মার্টফোন, যে টাকাটা দিলে তাদের পড়াশোনার জন্যই উন্নতি হতো, সেটা বন্ধ করে দেওয়া হলো কোনো কারণ ছাড়া। পুজোর অনুদান নিয়ে আমার তেমন কিছু বলার নেই, কারণ পুজোর অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কেন ঘোষণা করেছিলেন, কেন দিচ্ছেন না সেটা পুরোপুরি তার। কিন্তু পুজোর অনুদান যে মানুষ ফিরিয়ে দিচ্ছে, এইটা খুব তাৎপর্যপূর্ণ। না দেখুন, আমি একটা কথা বলি। 2009 সালে একটা স্লোগান উঠেছিল, সৈকত আছে ওরা জানবে, ওদের চেনা স্লোগান, যে তৃণমূল বলতো যে যেদিন যাবে বুদ্ধ রাজ্য হবে শুদ্ধ। এটা বলতো সেই সময়, তৃণমূলের খুব একটা স্লোগান ছিল। তার 9 তারিখ 8ই আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন, আর 9 তারিখের এই ঘটনা। কেমন তো রাজ্য কি শুদ্ধ হলো, সে রাজ্যের বাসী জবাব দেবে, রাজ্যবাসী দেখবে। সেটা রাজনৈতিক ভাবে বলা হয়েছিল, ভোটে হারার কথা, আর যেটা 9 তারিখ হলো সেটা অত্যন্ত দুঃখ বেদনাজনক একটি ঘটনা। শুদ্ধিকরণের কথা বলতো তো তৃণমূল তো বলতো যে অন্য একটা সকাল তারা দেখাবে, কোটি পেটে ভাত আর কোটি হাতে কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন। তো এখন দেখা গেল প্রতিবাদ করছে বলে বাচ্চাগুলো ট্যাব দেব না, ঠিক আছে? ছোট ছোট বাচ্চাগুলো প্রতিবাদের রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দিচ্ছে। যেখানে যেখানে অরাজনৈতিক সংগঠন তারা রাস্তায় নামছে, তাদেরকে থানায় ডেকে পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে বলছে আপনারা প্রতিবাদী মানুষকে বিরক্ত করতে পারেন না, তাদের বাধা দিতে পারেন না, তাদের বলতে হচ্ছে। এটা হচ্ছে না কেন? খেলা কি সেটিং কি হয়ে গেল? এবার কথা হচ্ছে যে দেখুন, এখানে সৈকত পাশে বসে আমাকে বিদ্ধ করে কথা বলছে, আবার অন্যদিকে যে যখনই আন্দোলনের জায়গায় তখন সমবেত আন্দোলনের প্রয়োজন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন, তখন আবার ওরা কি সুন্দর বিজেপিকে নয়।
যখন আন্দোলন নিয়েই কথা বলছি, যদি আমরা বিজেপির সরকারের ভূমিকা দেখি, যখন কৃষকরা আন্দোলন করছিল নিজেদের ন্যায্য হকের দাবিতে, তখন আপনাদের সরকার, সেই সময় আপনারা বলবো না, আপনি ছিলেন না হয়তো, কিন্তু আপনাদের সরকার রীতিমতো রাস্তায় পেরেক ফেলে রেখেছিল রাস্তায়, পুলিশ দিয়ে লাঠিচার্জ করানো হলো। সাক্ষী মল্লিকরা যখন দিল্লিতে আন্দোলন করছে, তখন দিল্লি পুলিশ তাদের টেনে হিঁচড়ে নিয়ে চলে যাচ্ছে। না মানে সুন্দর, যখনই পশ্চিমবঙ্গের জ্বলন্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, তখনই আমরা এগুলো জ্বলন্ত, এগুলো জ্বলন্ত। মহিলার শ্রেণীতে হানি হলে পরে আবার ডিমার্কেশন হয় নাকি? কোনো জিওগ্রাফিক্যাল ডিমার্কেশন হয় না? সুভাষিস দা, 1 মিনিট সময় চাইবো। পশ্চিমবঙ্গটা দেখবো না। সর্বনিধি আমরা পশ্চিমবঙ্গ দেখছি, কিছুতেই আমরা দেখবো না। প্রতিদিন খবর করছি, কিন্তু আমাদের একই সঙ্গে আমাদের দায়িত্ব আমাদের দর্শকদের এটাও বোঝানো যে যারা এই মুহূর্তে গেরুয়া পতাকা নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে স্লোগান তুলছে, তারা যে যে স্টেটে ক্ষমতায় রয়েছে সেখানে ঠিক একইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে উত্তরপ্রদেশ। অর্থাৎ ইউ আর নট অ্যাবাউট দ্য রেস্ট। সেই স্টেটে বিজেপির বিরুদ্ধে যারা বিরোধী সরকার রয়েছে তারা আওয়াজ তুলছে, নিশ্চয়ই তুলছে বলেই তো 24-এ তুলছে তো আবার। আমি বলবো, কি আশ্চর্য, আমি সেটা বলি আপনাকে, আপনি গণতন্ত্রের, এখানে সেটাই তো ধর্ষককে পরিকাঠামো। সাজা দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য বলছেন। আপনি 11 জন ধর্ষককে বার করলেন ফুলের মালা দিয়ে, তাহলে পরে এখানে সেটা খুব প্রাসঙ্গিক কি যে এখানে ধর্ষকের জন্য আপনি ফাঁসি চাইছেন, আর আরেক জায়গায় আপনি ধর্ষককে বাঁচানোর চেষ্টা করছেন জেল থেকে বার করে? বেশ 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 সর্বদি আমি আসবো, কিন্তু তার আগে মৃত্যুঞ্জয় সবার কথা শুনলে, কংগ্রেসের বক্তব্য শুনলে, বিজেপির বক্তব্য শুনলে, বামেদের বক্তব্য শুনলে, এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমি 3 মিনিট তোমায় আনইন্টারাপ্টেড দেবো, তুমি 3 মিনিট তুমি সবার প্রশ্নের উত্তর দেবে। সরকার এখন যে পদক্ষেপগুলো নিচ্ছে, অর্থাৎ গতকাল অবধি আমরা যা দেখলাম, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা থেকে শুরু করে একাধিক যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলো যদি আগে নেওয়া হতো তাহলে তো ফেস লস হতো না। কুণাল ঘোষ নিজে বলছেন যে আমাদের কাছে ইনফরমেশন ছিল, আগে যদি আমরা করতাম এই অস্বস্তিটার সম্মুখীন হতে হতো না। এক, বিলম্বিত বোধোদয় তার কারণেই। 2, তোমাদের নেতা এবং বিভিন্ন নেত্রীদের একাধিক বক্তব্য আন্দোলনের বিরুদ্ধে কিংবা আমজনতার বিরুদ্ধে, সেটা সত্যি এখন না শুনতে খুব খারাপ লাগছে, একটা বিদ্বেষ তৈরি হচ্ছে তৃণমূলের এগেনস্টে। এবং 3, মৃত্যুঞ্জয়, আজকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছে যে বিজেপি কোন মর্মে প্রশ্ন করছে, আমরাও প্রশ্ন করছি যে বিজেপি কোন মর্মে প্রশ্ন করছে। তাদের নিজেদের রাজ্যে তারা কিছুই করে উঠতে পারেনি, আজকে তারা বাংলা নিয়ে রাজনীতি করছে। রাজনীতি করবে নাই বা কেন বলো তো? তোমরাও তো কম তাপসী মালিক থেকে শুরু করে একাধিক হত্যাকাণ্ড, একাধিক দর্শন নিয়ে কম রাজনীতি করোনি। বলি, প্রথমে হলো যে যদি ট্যাব দিয়ে শুরু করতে হয় তাহলে বলি যে ট্যাবটা করা হয়েছিল যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে করোনার সময়, তাদের সমস্ত কিছু একটা পরিবর্তিত পরিস্থিতিতে করোনার সময়, যেটা আমরা সারা পৃথিবীতে কেউ দেখিনি, ফেস করিনি, তখন পশ্চিমবঙ্গ সরকার প্রথম সারা ভারতবর্ষের মধ্যে ট্যাব বলেছিল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হবে, এবং সেটা সেদিনকেই বলা হয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে দেওয়া হচ্ছে। তার মানে করোনা চলে যাওয়ার পরে যখন তখন বন্ধ করতে পারে, তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এক, দ্বিতীয় কথা, তন্ময়বাবুর প্রতিবেদন, তুমি বাইক চালাচ্ছিলে, তন্ময়বাবু বললেন যে দেবে কি করে, এখানে দাদা বললেন অন্য ইস্যু, এখন এইসবের দিকে দিচ্ছে না আন্দোলনের জন্য। আবার তন্ময়বাবু বললেন আমাদের নাকি ধারের টাকা এত হয়ে গেছে তার জন্য দিতে পারছি না। আমি এই যখন সবাই বলছিল আমি একটু ক্যালকুলেটারে দেখছিলাম, 2011 সালে পশ্চিমবঙ্গের টোটাল ইনকাম ছিল, জিডিপি ছিল, সরি ইনকাম না, জিডিপি ছিল 4,74,000 কোটি টাকা, আর ধার ছিল 1,97,000 কোটি টাকা। তাহলে জিডিপি ভার্সেস যে ডেট রেশিও, যেটার উপরে ধার তুমি নিচ্ছ, স্টেটের হেলথ কতটা ভালো কিনা, সেটা ছিল 41.56%। আর আজকে 2024 মার্চে যেটা শেষ হয়েছে ফিনান্সিয়াল ইয়ার 2023-24, আমাদের টোটাল জিডিপি হলো 17.19 লাখ করোড়, আর টোটাল আমাদের ডেপ্ট হলো 6,47,825। তার সরি, টোটাল ডেপ্ট হলো 1,97,000, তাহলে 6,47,825। সেই ডেপ্ট রেশিওটা হলো 36.9%। তাহলে আমরা ডেপ্ট পার্সেন্টেজ কমিয়েছি প্রায় 5%, মানে আগের চেয়ে। তার মানে ইনকাম আমাদের বেড়েছে, এবং সেই রেশিওতে আমরা ধার নিইনি, 5% উল্টো বামেদের চেয়ে কমিয়েছি। সারা ভারতবর্ষে 86.54% হলো ডেপ্ট রেশিও, ডেপ্ট ভার্সেস জিডিপি রেশিও, যেইটা আমাদের বলা হচ্ছে আগামী 5 বছরে 100% চলে যেতে পারে, যেটা দেশের পক্ষে মারাত্মক। আমরা চাই না আমাদের দেশটা শ্রীলঙ্কা হয়ে যাক। এইবার তন্ময়বাবু বা কেন টাকা দিচ্ছে না, আমাদের একাধিক করোনার সময় হয়েছে, উইথড্র হতেই পারতো, সরকার আগেই বলে দিয়েছিল, এবং বিবেকানন্দ থেকে আরম্ভ করে ঐক্যশ্রী, একাধিক স্টুডেন্টদের ক্রেডিট কার্ড, একাধিক স্কিম আছে ছাত্রছাত্রীদের জন্য। তাই
ট্যাপটা পরিবর্তিত পরিস্থিতিতে দেওয়া হয়েছিল, এখন করোনা নেই, সেখানে ট্যাব দেওয়ার জন্য, অনলাইন ক্লাস করার জন্য ট্যাব দেবে কি না দেবে এর সাথে আলাদাভাবে এই আন্দোলনের কোনো সম্পর্ক তুমি যুক্ত করতে যেও না। দ্বিতীয় কথা হলো, দেখো তুমি যেই কথাগুলো বলছো, আপনার পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা ভারতীয় হিসাবে যখন কোনো ধরনের এই ধরনের নৃশংস মানে ঘটনা ঘটে, তা সেই ভাষার প্রতিবাদ করার তো আর আলাদাভাবে আমরা কি বলবো, সবাই প্রতিবাদ করছি আমরা। এই ধরনের ঘটনা ঘটার পরে সবাই আমরা চাই যে এই ধরনের ঘটনা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি হোক, নির্যাতিতা বিচার পায়। এইবার এই বিচারের প্রক্রিয়াটা করবে যে তদন্তকারী সংস্থা। যখন কলকাতা পুলিশ ছিল, একজনকে অ্যারেস্ট করেছিল, আমরা বলছি যে এক বা একাধিক অ্যারেস্ট করার জন্য টাইমটা দেওয়া হয়নি, মানে তদন্ত যেই কদিন ছিল সেই তদন্তের পরে সিবিআই করছে। এবার প্রশ্ন হচ্ছে যে তদন্তের যেটা বলা হচ্ছে যে মানে যখন পুলিশ তদন্ত করেছে, পুলিশ তদন্ত ঠিকঠাক করতে পারেনি বা এভিডেন্স ট্যাম্পার হয়েছে বা এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে। ইলমাস, তখন এভিডেন্স যদি ডিস্ট্রাকশন হয়ে থাকে, এভিডেন্স ডিস্ট্রাকশন যদি হয়ে থাকে, টাইমার চালানো আছে, বাংলার মানুষ রাত জাগবে, বাংলার মানুষ রাত জাগবে। এভিডেন্স ডিস্ট্রাকশন হলে আগামীকাল 5 তারিখ সৈকত চেঁচাতে পারে। সৈকতের সময় বরযাত্রীর বাস থেকে নামিয়ে 35 জনকে ধর্ষণ করা হয়, তাদের কাউকে অ্যারেস্ট করা হয়। বেশ আপনাদের জনকে একটু থামাচ্ছি, একটা বড় খবর এই মুহূর্তে। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হচ্ছে না, সিজিআই থাকছেন না, তাই জন্য প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না, তাই জন্য আগামীকাল সুপ্রিম কোর্টে যে সুমোটো মামলার শুনানি হওয়ার কথা ছিল আরজি কর কাণ্ডের, সেই সুমোটো মামলার শুনানি হচ্ছে না। আমাদের প্রতীক্ষা আরো করতে হবে, সিবিআই তদন্ত রিপোর্ট কি বলে সেটার জন্য আরো প্রতীক্ষা করতে হবে। তবে আজকে কিন্তু সারা রাত কলকাতার মানুষ রাত জাগছে। এবার আজকের এই রাত জাগা এবং কালকের শুনানির উদ্দেশ্যে তারা রাত জাগছিল, সেইটা কিন্তু এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হতে পারে, আরো চোয়াল শক্ত হবে আন্দোলনকারীদের। কারণ আগামীকাল তা একটা প্রত্যাশা ছিল, তারা জানতে পারবেন কি ফাইন্ডিংস হলো, সেই প্রত্যাশা আপাতত পূরণ হচ্ছে না। ফিরে আসছি যে প্রসঙ্গে বলছিলে মৃত্যুঞ্জয়, তুমি যেটা বললে, আমি তোমাকে আর 30 সেকেন্ড সময় দেবো, তারপর আমাকে বাকিদের প্রশ্ন বলছি। দেখো, মানে আমার কথা হলো এইগুলো যদি আগামীকাল হতো তাহলে সিবিআই বলতো, আমরা মানতাম যে এরা জড়িত, সেই নামগুলো কাউকে মানে ডিস্ট্রাকশন অফ এভিডেন্সও কাউকে অ্যারেস্ট করেনি। ধর্ষণ তো ছেড়ে দাও, ধর্ষণ গুণ ছেড়ে দাও, ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের জন্য কাউকে অ্যারেস্ট করেছে বলে আমার অন্তত জানা নেই। এবার কথা হলো 5 তারিখ হলে দেখতে পারতাম, হবে না, যবে হবে আমরা দেখতে পাবো। বদলাপুর থেকে মণিপুর সব জায়গায় যেখানে এই ধরনের ঘটনা হচ্ছে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করা উচিত। উত্তরপ্রদেশে বড়বাকিতে ধর্ষণ হয়েছে, ধর্ষণ করার পরে 19 দিন পরে এফআইআর হয়েছে, 19 দিন পরে এফআইআর হয়েছে। কে পদত্যাগ করেছে? আমার কথা হলো আজকে আরজিকর নিয়ে আমরা রাস্তায় নেমেছি, সিবিআই কেস নেওয়ার পরে মুখ্যমন্ত্রী পদে দাঁড়িয়ে একদম সৈনিক ছিল, তুমি যাদের যাদের নাম বলে সবাই সন্দীপ ঘোষ চুলোয় যাক, সন্দীপ ঘোষকে আমি তোমায় অ্যারেস্ট করে সন্দীপ ঘোষকে যা পারে প্রমাণ করে ফাঁসি দিই। সময় চেয়েছিল, দিয়েছি, এবার বাকিরাও বলবে। সুভাষিস দা, বলছি না, একটা পরিবর্তিত পরিস্থিতিতে তাহলে বাকিগুলো কি ভোটের জন্য? না না, আমি ক্যাবের অনুদানটা যদি পরিবর্তিত পরিস্থিতি হয়, বাকিগুলো কি ভোটের জন্য? না, এই প্রশ্নটা তো নিজে বললো 2021 সাল, তারপর তার অ্যামেন্ডমেন্ট বলেনি যে তারপরে দিয়েছে হচ্ছে কোভিড পিরিয়ড ওভার হয়ে গেছে, তাও 3 বছর হয়ে গেছে, তারপরেও দিয়েছে। 2023 সালে আবার একাদশ আজকে এইবার আমার কথা হচ্ছে হলো, এই যে এখন চিল্লিয়ে বলছে যে আরজি করে, আমি একটু নোটিফিকেশনটা চালাবো। সুভাষিস দা, দেখুন, সরকার তো উল্লেখ করতে পারতো যে কোভিড পিরিয়ডের জন্যই আমি এই স্কিমটা নিয়েছি, নোটিফিকেশনে কিছু নেই। আরে তাহলে বেশ, যদি দিদিমণি বলেই থাকেন, তাহলে আপনি আমায় একটা কথা বলুন, 2023 সালে যখন বলা হলো যে দ্বাদশ এবং দশম শ্রেণীর জন্য ছিল, একাদশকেও যখন ইনক্লুড করা হলো, সেটা তো কোভিড পোস্ট কোভিড পিরিয়ড, কেন করা হলো? ভোটের জন্য। কোনো গভর্নমেন্ট সার্কুলার, একটা কথা বলি, কোনো গভর্নমেন্ট সার্কুলার মুখে মুখে হয় না,
এই যে স্কুলগুলোতে ট্যাব যাচ্ছিল, একদম সব কটা স্কুলে গিয়ে সার্কুলার গেছে, মুখে কোন মিটিং এ কি বলছে না বলছে সেটা কোনো সরকার মুখের কথাই চলে। সরকার বলছে সুভাষিস দা, আপনি বিরূপাক্ষ রেকর্ডিং শোনেননি? বলছে ডাক্তার পুরো হসপিটালের বয়েজ হোস্টেল তুলে দেবে। বলছে কোনো নোটিফিকেশন দরকার নেই, 500 জনকে নিয়ে যাবো, বাইরে থেকে ছেলে দরকার নেই, 500 এমবিবিএস পড়ুয়া যাবে, বয়েজ হোস্টেল ভেঙে উড়িয়ে দেবো। বিরূপাক্ষ বিশ্বাস। আমি একটা কথা বলি, এক্ষুনি সৈকত সব বলছে, কিন্তু 2001 সাল থেকে যখন সেক্স র্যাকেট এবং পর্নোগ্রাফি খুব খারাপ, সামনে খুব খারাপ, আনার জন্য খুব খারাপ। আরজি করে ওই যেমন কারণে একের পর আরজি এক তোমরা। খুন হচ্ছিল, আরজি সেগুলো করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। সেই কারণেই কিন্তু বদল হয়েছিল, সুভাষিস দা, বদলটা ওই হয়েছিল ওই কারণে। কিছুক্ষণ আগে আমাদের মৃত্যুঞ্জয় বলছিল যে সন্দীপের ফাঁসি হয়ে যাক। আরে ফাঁসি করানোর জন্য নয়, ঘটনা যেটা হয়েছিল, সন্দীপ যখন এই দুর্নীতিগুলো করে গেছে তার আগে আখতার আলী ক্রাইম ডিপার্টমেন্টে, অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টে গিয়ে বলে এসছে, জানিয়ে এসছে যে সন্দীপ ঘোষ কি কি করে যাচ্ছে। অ্যান্টি কারাপশন চুপ করেছিল 1 বছর ধরে, যেটা মমতা ব্যানার্জি এই প্রসঙ্গে তো আমরা আচ্ছা, জানতে এইবার চাই, আমার এখানে- কথা হলো, এখানে- এখন যেটা মমতা ব্যানার্জি করতে পারতেন সেটা বেশ। সিবিআই এসে করছে। বেশ। আমরা যে এই আন্দোলন সারা পশ্চিমবাংলা জুড়ে করছি বা ভারতবর্ষ বেশ, জুড়ে বেশ, করছি, বেশ, মানুষ বেশ, দেখতে বেশ, বেশ, পাচ্ছে। সৈকত, 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 চোর ধরার আন্দোলন, থামতে হবে। খুনি ধরার আন্দোলন। আচ্ছা বেশ, সর্বরিদি এই সৈকত, তুমি একটা সর্বরিদি কথা যদি বলো, এত যদি কিছু যদি বলতে- আচ্ছা বেশ, না না না, থামতে হবে। এই স্টপ ইট, স্টপ ইট, না, না, stop it, Stop এটা it! যাবে না। ও বলবে তাহলে তো ওকে Stop stop it! করাও। Stop ওকে it! stop করাও। Everybody তুমি- stop it! তুমি যদি অনেক হয়েছে, অনেক হয়েছে, ওকে বারণ করো। অনেক কিছু শুনেছি। ও আমার বেলা 4 বার আটকাচ্ছে। অনেক কিছু শুনেছি, আজ থেকে আমি বলছে। সবাইকে বলছি প্লিজ বেকরানটা সবার জন্য maintain করতে বলবে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট, কিছুক্ষণ আগে আপনাদের যে খবরটা জানিয়েছি সেই খবরটা আবারও একবার, কোন কারণে আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হচ্ছে না, কাল আরজি কর মামলার শুনানি হচ্ছে না, সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, প্রধান বিচারপতির বেঞ্চ কালকে বসছে না, শুনানি হচ্ছে না, কাল বসবে না প্রধান বিচারপতির বেঞ্চ, অর্থাৎ আরো অপেক্ষায় থাকতে হবে আম জনতাকে। সিবিআই কি রিপোর্ট জমা দেন সেটা জানার জন্য আরো অপেক্ষায় থাকতে হবে। আজ সারা রাত দখল কর্মসূচি আন্দোলনকারীদের চোয়াল আরো শক্ত হলো, এই আন্দোলন আরো বলিষ্ঠ হলো। কালকের যে প্রত্যাশা আমাদের সঙ্গে ছিল, সেই যে প্রত্যাশা আমাদের মধ্যে ছিল, সেই প্রত্যাশা হয়তো এক্ষুনি মিটছে না। এখানেই মৃত্যুঞ্জয়, তোমার কাছে আমার দুটো প্রশ্ন, একদম সহজ দুটো প্রশ্ন। আমাকে একটা ব্রেকেও যেতে হবে, তাই খুব ছোট্ট করে আমাকে বলো। তুমি বলছো যে নোটিফিকেশন এটা একটা পরিবর্তিত পরিস্থিতির জন্য করা হয়েছিল, তাহলে ক্লাস 11 কে কেন ইনক্লুড করা হলো? কোন কারণে ইনক্লুড করা? তো 2023 সালে ইনক্লুড করা। আমি বলছি ইনক্লুড করেছে সরকার, মনে হয়েছে সরকারের একাধিক স্টুডেন্টদের জন্য স্কিম চলছে, একাধিক স্কিম চলছে। সেই স্কিমের পরে যদি সরকার মনে করে কোনো স্কিম উইথড্র করবে, সেটা তো সরকারের ডিসিশন। সেখানে দাঁড়িয়ে দলীয়ভাবে আমরা কি বলবো? এর সাথে তুমি আরজি করের আন্দোলন এইটাকে মেলানোর কি আছে? তাহলে তো বিবেকানন্দ স্কিম চলছে, ঐক্যশ্রী চলছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড চলছে। কারণ আমি মেলাচ্ছি, আমরা মেলাচ্ছি না, যেটা 10 লাখ আমরা মেলাচ্ছি না, স্টুডেন্ট ক্রেডিট কিন্তু কার্ড, আমরা কি সেটা তো দেখেছিলাম, পশ্চিমবঙ্গকে ফলো করে আমরা কি দেখেছিলাম এই বাজেটে যেটা বিভিন্ন জায়গায় স্কুল পড়ুয়াদের কাছে কিছু নোটিফিকেশন গিয়েছিল, কিছু সরকারি একদম একেবারে একটি সরকারি চিঠি গিয়েছিল, যেখানে বলা হয়েছে কোন রকম পড়ুয়ারা কোন রকম প্রতিবাদে অংশ নিতে পারবে না। কেন চলাকালীন? কেন? ডেফিনেটলি কলকাতায় সেন্ট জেভিয়ার স্কুল করছে, আরে স্কুল কলকাতায় সেন্ট চলাকালীন জেভিয়ার স্কুল করছে, সময় এটা হয় না, চলাকালীন এটা হয় না। তুমি কি করে বলছো? তাহলে উইথড্র করলে কেন? ইলমাস, তাহলে উইথড্র করলে কেন? ইলমাস, ঠিক থাকলে উইথড্র করলে কেন? একটা ক্লাস 6 এর পরে 7 এ পড়ে, ধরুন আমি একটা ছেলের বাবা, আমার ছেলে ক্লাস 7 এ পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিরূপাক্ষ বিশ্বাস এবং আবির্বাবু, মাফ করবেন, আরেকজন যিনি ছিলেন অভিকবাবু, যে অভিকবাবুর বিরুদ্ধে এত অভিযোগ, অভিক দে যার বিরুদ্ধে এত অভিযোগ, তারাই আবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এর এথিক্স কমিটিতে রয়েছেন। বাবুন, যাদের বিরুদ্ধে আনএথিক্যাল কাজকর্মের বিস্তর অভিযোগ, তারাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটি সামলাচ্ছেন। কি অদ্ভুত হিপোক্রেসি না? হিপোক্রেসি তো। আপনি আনএথিক্যাল, আপনি আবার এথিক্স দেখছেন, মানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা কি একটা জোক? এই প্রশ্ন তুলবো, কিন্তু তার আগে মৃত্যুঞ্জয় যে প্রসঙ্গ নিয়েছিল, যে কথাবার্তা বলেছিল যে না পরবর্তী পরিস্থিতিতে তো ওই নোটিফিকেশন হয়েছিল, আমার প্রশ্ন একটাই, যদি পরবর্তী পরিস্থিতি হয় সৈকত, তাহলে হঠাৎ করে ক্লাস 11 কে ইনক্লুড করার কথা 2023 সালে বলা হলো কেন? তখন তো আর করোনা নেই, গত বছর করোনা ছিল, আমার তো মনে নেই, তাহলে হঠাৎ সৈকত কেন বলা হলো 2023-এ যদি পরবর্তী পরিস্থিতি হয়? নাকি এই পুরোটাই রাজনৈতিক কারণে করা? যদি প্রতিবাদ না হয়, তাহলে অন্য যে সূত্র মারফত উঠে আসছে ঋণ বেড়ে গেছে, আর যদি ঋণ বেড়ে গিয়ে থাকে তাহলে কি লক্ষ্মীর ভান্ডার সঙ্গে আর যে রয়েছে, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, যত শ্রী রয়েছে সব বন্ধ করা হবে?
দেখুন, আমি বলছি মৃত্যুঞ্জয় যে তথ্য দিল, আমি তন্ময়ের বাইরে আপনারা চালিয়েছিলেন, গত আগস্ট মাসে এই সরকার 300 কোটি টাকা বাজার থেকে ঋণ তুলেছে, এবং এই সরকারের 11 সালের পর যে ডেটা মৃত্যুঞ্জয় দিল সেই ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে ও বলছে 5% কমিয়েছে, কিন্তু রেজাল্ট বলছে 34 বছর আমরা ক্ষমতায় থাকাকালীন যে পরিমাণ ঋণ করেছিলাম তার 10 গুণ বেশি ঋণ এই সরকার 11 সাল থেকে 24 সাল 13 বছরে করেছে। তোমার কাছে আমি data একদম আছে? আমি সংখ্যাটা বলো না। একদম আমি ভুল বলো, সংখ্যাটা বলো। এক সেকেন্ড আমাকে কমপ্লিট করতে আমি বলে দিই, তারপর তুমি বলো। এক সেকেন্ড, আমি সংখ্যাটা বলে দিই। তোমাদের সময় অবধি মানে ঋণ ছিল 1,97,000 কোটি টাকা, আর আমাদের সময় ঋণ হয়েছে 6,47,825 কোটি টাকা। তোমাদের চেয়ে 3 গুণ ঋণ আমরা বেশি তুলেছি, কিন্তু আমাদের ইনকাম বেড়েছে। তোমাদের সময় ইনকাম ছিল 4,74,000 কোটি টাকা, আমাদের সময় ইনকাম মানে জিডিপি 17,19,000 কোটি টাকা। এই পার্সেন্টেজ অফ জিডিপির ওপরে রেশিওটা হয়। বলো বলো। না, আমি একটু তারপরে শেষ করে নিই। 3 নম্বর বিষয়, এতে হেরফের করা যায় না। না এক সেকেন্ড আমি বলে দিই। 3 নম্বর হচ্ছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার এবং এই ক্লাবে অনুদান, এই 3টে ক্ষেত্রে সরকার তার টোটাল বাজেটের 30% টাকা অ্যালট করছে শুধুমাত্র সামাজিক প্রকল্প এবং ক্লাবের অনুদান, এই সমস্তটা মিলিয়ে। বেশ ভালো। 4 হচ্ছে, আমি এক মিনিট আমি বলে নিই। 4, এই যে আপনি বারবার প্রশ্ন করছেন 23 সাল অবধি ছিল, 24 সালে কেন নেই? এই প্রকল্পের টাকা, ইন্টারেস্টিংলি এই ল্যাপটপ এবং এই প্রকল্পের টাকা, এই টাকাটার কোনো ফান্ড অ্যালোকেশন অফিসিয়ালি কোনো বাজেটেই ছিল না। এবং ভোটের জন্য আমি এটা একটা লাইন শুধু এক লাইনের প্রশ্ন করলাম তোমায়, ভোটের জন্য। ভোটের জন্য কিনা আমি জানি না, কিন্তু এর মধ্যে একটা করাপশন আছে। 2টো পয়েন্ট আমি আপনাকে বলে দিই। আচ্ছা, corruption ও আছে। একদম করাপশন আছে। হাসনাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের টাকা থেকে, সেখান থেকে বাচ্চাদের পোশাক মানে সাইকেল এবং পোশাকের টাকার বিল মেটানো হয়েছিল। সাইকেল আবার আলাদা কিন্তু। না, আমি এক সেকেন্ড একটু বলে নিই। পোশাকের টাকা মেটানো হয়েছিল। এমনকি মিড ডে মিলের টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওইখানে যে মঞ্চ এবং যাতায়াতের জন্য যা খরচ হয়েছিল তার টাকা পেমেন্ট করা হয়েছিল মিড ডে মিলের টাকায়। 1, 2, এই যে ল্যাপটপের টাকা দেওয়া হচ্ছে, এই টাকাটা সরকার পিডব্লিউডির কাছ থেকে 50% টাকা নিচ্ছে, পিডব্লিউডি ফান্ড থেকে। এবং ইন্টারেস্টিংলি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় একটা ধর্ণা করেছিলেন, আমাকে বিচার দিন, সেই প্রোগ্রামের টাকাও পেমেন্ট করেছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট। লাস্ট এটা 23 সাল অবধি আমি আগে দিয়ে দিয়েছে, এরকম কিছু হয়নি। পিডব্লিউডি আগে বলে দিয়েছে, এরকম কিছু হয়নি। নোটিফিকেশন কোনো ভিত্তি নেই। এরপরে হয়েছিল পিডব্লিউডি আমি আর এক লাইন বলে আমি ডেটা নিয়ে যখন আলোচনা করব আমি কোনো রাজনৈতিক তর্ক করব। এক লাইন শুধু শেষ করি। আমি বলছি একটা মুখ্যমন্ত্রী, একটা সরকার যখন সবটা তালে গোলে পাকিয়ে দেয় না, মানে পিডব্লিউডি, শিক্ষা দপ্তর, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সব যখন একজন এসে দাঁড়ায়, এই যে বারবার বলছি সন্দীপকে ফাঁসি দাও, তার মানে কি? সন্দীপ ফাঁসিতে চলে গেলে মুখ খুলবে না। সঞ্জয় সন্দীপ ঘোষ, আচ্ছা, সন্দীপ ঘোষের কথা এখন তো বলছি। সন্দীপ ঘোষ হয়ে গেছে। সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় ছিল, এখন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ অপরাধী হলে ফাঁসি দিয়ে দিন, এখন আর কোনো দায় নেই। সন্দীপ ঘোষ ফাঁসি যত তাড়াতাড়ি হবে তত বেশি মুখটা আসবে না, মুখ না খুললে পিসির নাম আসবে না। আর এই যে আপনি ল্যাপটপ বলছেন, সামাজিক প্রকল্পের টাকা বলছেন, এর বরাদ্দের ক্ষেত্রে আজ অব্দি 11 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা যা সরকারি প্রকল্পের কন্ট্যাক্ট করেছে, নীল সাদা রং থেকে ত্রিপলার বাতি, প্রত্যেকটা ক্ষেত্রে টেন্ডারে অস্বচ্ছতা রয়েছে। এমনকি এই যে আরজি করের ঘটনায় সেখানেও টেন্ডারে অস্বচ্ছতা। তার মানে সর্বরোধী, তার মানে দুর্নীতিতেই তো ইডির হ্যাঁ, সেটা আমরা জানি টেন্ডার দুর্নীতি নয়, আরো একাধিক জিনিসপত্র রয়েছে, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে, সিরিঞ্জ পাম্প প্রকিউরমেন্ট রয়েছে, একাধিক মা তারা ট্রেডার্স এর বক্তব্য রয়েছে, অনেক কিছু রয়েছে। তাহলে সর্বরোধী যদি খুব সহজ প্রশ্ন করি, এই মুহূর্তে সরকারের কাছে অনুদান দেওয়ার টাকা নেই। সৈকত যা বলছে তার সারাংশ এই দাঁড়ায় যে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট থেকে টাকা নিয়ে অনুদানের টাকা দেওয়া হচ্ছে। তার মানে অনুদানটা টোটালি ভোট ব্যাংক পলিটিক্স, এর সঙ্গে উন্নয়নের দূর তাক কোনো সম্পর্ক নেই। যে উন্নয়নের কথা এনারা বারবার বলেন পুরোটাই ভুয়ো, পুরোটাই ভোট ব্যাংক। তলোয়ার হাতে উন্নয়ন দাঁড়িয়ে থাকে বীরভূমে, ওমা সেই উন্নয়ন। সুভাষিস দা, এই ডোল পলিটিক্স আজকে বিজেপি যাই বলুক, এই ডোল পলিটিক্স বিজেপিও করে। না প্রত্যেকে করতে হয়। তৃণমূল কংগ্রেসে করে এই ডোল পলিটিক্স। তবে এই ডোল পলিটিক্সে আদতে আমজনতার কোনো ডেভেলপমেন্ট হয়, কোনো উন্নয়ন হয়, কোনো লং টার্ম সলিউশন কি পাওয়া যায়? ইলমার কথা বলি, ইকোনমিক্সে এই মার্কেট যে বিষয় করেছে, রোল করেছে, ডোল পলিটিক্সের প্রয়োজন আছে। কারণ যখন মানুষের হাতে যদি ক্যাশ না দেওয়া যায় তাহলে ইকোনমিটা রোল করে না। মানে এই যে বায়ার সাইকেল আছে, তো বায়ার সাইকেল বলতে আমি কার কাছ থেকে জিনিস কিনি, সে কারোর কাছ থেকে কেনে, এইভাবে কোনো প্রোডাকশন হয়, এইভাবে রিংটা চলে আর কি, এই সাইকেলটা ঘুরে। সুতরাং কোনো একটা সময় দরকার আছে, কিন্তু কাজ না দিয়ে
কোনো বেকারদের হাতে কাজ না দিয়ে শুধু ডল পলিটিক্সের উপর সরকার চালাতে গেলে সরকারের ঋণ বাড়বে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তবে এখানে সুভাষিস দা, তোমাকে মনে করিয়ে দেবো, একটা ইন্টারন্যাশনাল রিপোর্ট আছে, সোশিওলজি রিপোর্ট আছে, যেখানে বলছে যে কাজ এবং তার সঙ্গে অর্থ, অর্থাৎ ডোল ইন ফর্মস অফ ডেভেলপমেন্ট গ্রান্টস নিশ্চয়ই একটি সমাজকে স্ট্রেনথেন করে, অগ্রগতির দিকে ঠেলে, কিন্তু বেকারত্ব এবং হাতে টাকা দেওয়া, শুধু অনুদান দেওয়া একটি সমাজকে ক্রাইমের দিকে ঠেলে। যেটা পশ্চিমবঙ্গে হয়েছে আমি বলছি, মানবেন তো? এই ভাতাটা এই ভুল আপনারাও করেছেন। আমি না কথা বলছি, এই ভুল আপনারাও করেছেন। আমি না কথা বলছি, প্রত্যেক আজকে লাডলি বহিন থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান দেয়নি এমন কোনো ইসে নেই, এবং শুধু তাই নয়, রাজস্থানেও দিতে হয়েছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো যখন কিনা মানুষের হাতে ফিনান্স থাকে না, টাকা থাকে না, ক্যাশ টাকা থাকে না, তখন কিনা এগুলো করলে পরে আলটিমেটলি মানুষের যেহেতু আয় হচ্ছে না, মানুষের আয় নেই, ভারতবর্ষে সবচেয়ে বেকার বেড়ে চলেছে নরেন্দ্র মোদীর সময়, ফলে কি মানুষের ইকোনমিটাকে রান করতে সুবিধা হয়, কিন্তু এটা লং টার্ম কোনো কাজের কাজ হতে পারে না। এটা ইন দ্য শর্ট রান ঠিক আছে, কিন্তু এটা যদি লং টার্ম পরিকল্পনা থাকে তাহলে ইট উড ড্যামেজ দ্য কান্ট্রি। একেবারে কিন্তু ড্যামেজটা ঠিক কত দূর? কিছু জিনিস তো হয় এথিক্যাল, কোট আনকোট আমরা বলি, আমরা বলি যে এথিক্যাল, সেই এথিক্সের জায়গায় এত গড়মিল কেন? কারণ এই মুহূর্তে যে অভিযোগ আমরা পাচ্ছি, সেই অভিযোগ হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা, ইন্টার্নরা, তারা বলছেন, তারা একাধিক অভিযোগ করছেন যে এই বিরূপাক্ষ বিশ্বাস তারা নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিক দে, এমন কথা বলা হচ্ছে। আমার শোনা যাচ্ছে কোথাও কোথাও বিরূপাক্ষ বিশ্বাস ক্যান্টিনের 28,000 টাকা বিল তুলে চম্পট দিয়েছেন। এমন একটি মানুষ, তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটিতে রয়েছেন, সঙ্গে অভিক দেও রয়েছেন মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটিতে, যিনি নিজে আদ্যপান্ত আনএথিক্যাল বলে অভিযোগ, তিনি এথিক্স কমিটিতে। কি অদ্ভুত ডাবল স্ট্যান্ডার্ডস আর হিপোক্রেসি না? দেখুন, অভিজ্ঞদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেলের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। চিকিৎসকদের দাবি, যাদের বিরুদ্ধে এত অভিযোগ তারা যদি হাসপাতালের কমিটিতে থাকে তাহলে জুনিয়র চিকিৎসকরা কি করে নিরাপদ বোধ করবেন। অবিলম্বে অভিজ্ঞদেরকে উত্তরবঙ্গ মেডিকেল এথিক্যাল এবং পেনাল কমিটি থেকে সরানোর দাবি চিকিৎসকদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষকে চিঠি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। এনবিএমসিতে অবিলম্বে হুমকি, আতঙ্কমুক্ত পরিবেশের দাবিতে চিঠি। চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জুনিয়র ডাক্তারদের। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে অভিজ্ঞদেরকে সরানোর দাবি। আরজিকর কাণ্ডে এসএসকেএম এর পিজিটি ছাত্র চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে ক্রাইম সিন নষ্ট করার মতো গুরুতর অভিযোগ আছে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত থাকা চিকিৎসক হিসেবে আমরা অবিলম্বে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের এথিক্যাল এবং পেনাল্টি কমিটি থেকে তাকে অপসারণের দাবি করছি। তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ যে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরীক্ষাতেও বিভিন্ন ধরনের ৯/৬ এবং অনৈতিক কাজের সঙ্গে জড়িত। আমার এটাই অভিযোগ যে এখানে যারা টিএমসিপি ইউনিটি আছে, যাদের বিরুদ্ধে এত অভিযোগ, যারা এনবিএমসি লবির সাথে যুক্ত, এখানে যারা অভিজ্ঞদের সাথে যুক্ত, সেই লবিতে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, তারা জোর করে ইন্টারভিউতে 15তে 15 নিয়ে নিছে। শুধু অভিজ্ঞদের নয়, জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ শাহীন সরকারের বিরুদ্ধেও। চিঠিতে তার উপরেও বিধিনিষেধ জারি করার আবেদন করেছে উত্তরবঙ্গ মেডিকেলসের রেসিডেন্ট চিকিৎসকরা। আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের বসবাসকারী চিকিৎসক সরাসরি হুমকি পেয়েছি। এমনকি চিকিৎসক শাহীন সরকার, যিনি জেনারেল সার্জারির একজন হাউস স্টাফ, তিনিও আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমরা তার বিরুদ্ধে যথোপযুক্ত তদন্ত এবং শাস্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে তার প্রবেশ এবং কলেজের কাজকর্মের সঙ্গে তার কোনো ধরনের যোগের উপর বিধিনিষেধ আরোপ হওয়া উচিত। তাহলে কি মানুষ বিচার হাতে তুলে নেবে? আমার কোনো মেয়ে যদি রেপ থ্রেট পায় আর আইন যদি তাকে রক্ষা না করে, আমি যে কোনো শাহীন সরকারকে মাটিতে ফেলে পা দিয়ে কুচলে মারবো। এদিকে এই চিঠিকে হাতিয়ার করে এক্সপোস্টে বিজেপি নেতা ইন্দ্রনীল খা প্রশ্ন তুলেছেন। চিকিৎসক তথা বিজেপি নেতা ইন্দ্রনীল খায়ের প্রশ্ন, যে মেডিকেল কাউন্সিল চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেয় তার অন্যতম সদস্য অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস। কিভাবে এদের প্রভাব থেকে আতঙ্কমুক্ত হতে পারবেন জুনিয়র ডাক্তাররা? একদিকে উত্তরবঙ্গ মেডিকেল উত্তাল, অন্যদিকে বিরূপাক্ষ বিশ্বাসের বদলের নির্দেশ স্বাস্থ্য ভবনের। বর্ধমান মেডিকেলের প্যাথোলজির দায়িত্ব থেকে সরানো হলো বিরূপাক্ষকে, কাকদ্বীপ হাসপাতালে বদলি করা হয়েছে তাকে। আরজিকর কাণ্ডে নাম জড়ায় বিরূপাক্ষের। 9 আগস্ট আরজিকরের এমার্জেন্সি বিভাগের সেমিনার হল, যেখানে জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেখানে বিরূপাক্ষকে দেখা যায় বলেই অভিযোগ।
যদিও বদলির কথা স্বীকার করতে নারাজ বিরূপাক্ষ। নববেতন লবি বলে কিছু নেই, বরং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম বলে একটা লবি আছে, এডিএইচএসডি বলে লবি আছে, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস অফ ডক্টরস, তার সাথেও লবি আছে আরো, যেমন ধরে নিন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, তারপরে আরডিএ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, অনেক কিছু আছে, এগুলো আজেবাজে জিনিসপত্র আছে, ওরা খুব প্রভাবশালী। অভিক বিরূপাক্ষ উত্তরবঙ্গ লবির, রাজ্যে তাদের এত দাপাদাপি, অভিযোগের সরব বিরোধী থেকে চিকিৎসক সকলে, যদিও তা মানতে নারাজ বিরূপাক্ষ। এটা স্বাস্থ্য ভবন থেকে 2022-এ যারা এমডি পাস করেছিল তাদের একটা মেধা তালিকা তৈরি হয়, মেরিট বেসড কাউন্সিলিং, মেধা ভিত্তিক কাউন্সিলিং, এটা মেধা ভিত্তিক কাউন্সিলিং এর উপরে আমাকে দেওয়া হয়েছিল, বা আমি নিয়েছিলাম, আলাদা আমাকে দেওয়া হয়নি, আমি চাকরি দিয়েছিলাম। এই খবরটা ছড়াচ্ছে আরজি করের সাথে সম্পর্ক, কি সম্পর্ক আমি তাই জানি না, বদলি হয় না, এর সাথে কোনো বদলি হয় না, বদলির কোনো সম্পর্ক নেই আমার। আরজিকর আবহে তুঙ্গে রাজনৈতিক চর্চা, এরই মধ্যে আবারও তুলকালাম বিরূপাক্ষ এবং অভিক ডেকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আচ্ছা মৃত্যুঞ্জয়, এরা কারা? এই বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এরা কারা? এদের বিরুদ্ধে এত অভিযোগ, কোনোদিন কিছু নেওয়া হলো না। প্রথম কথা হলো যে অভিকদের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আসছে, এই ঘটনা সামনে আসার পরে তো একের পর এক অভিযোগ আসছে। এবার আমার কথা হলো যে এই অভিকদেরকে তৃণমূল ছাত্র পরিষদ 2 সেপ্টেম্বর ওকে মানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট থেকে সাসপেন্ড করেছে, এবং যতদিন অনগোয়িং মানে এই তদন্তটা চলবে ততদিন সাসপেন্ডেড থাকবে। এক, দ্বিতীয় কথা হলো যে আমার বক্তব্য তোমায়, আমি তো একটা ছোট্ট তথ্য দেব। এত আমার কথা হলো যে অভিযোগগুলো করা হচ্ছে, আমি একটা ছোট্ট তথ্য দিই, এবার তোমরা বলবে যে বারবার ইন্টারজেক্ট করে। বিশ্বাস করো, আমাদের কাজটাই ইন্টারজেক্ট করা, প্রশ্ন করাটাই আমাদের কাজ। নরেন্দ্র মোদী প্রশ্ন নেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকাল প্রশ্ন নেওয়া থেকে বিরত থাকছেন? নয় তো, তাহলে প্রশ্নটা নাও, তুমি তারই দলের সৈনিক। আমরা সারা বিরূপাক্ষ বিশ্বাসকে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে 2 বছর আগে হোস্টেলের পড়ুয়ারা মেরে বার করে দিয়েছিল, পুলিশ এসে তাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়েছিল, এবং কলার ধরে তুলে নিয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি রয়েছে, শুধু সোশ্যাল মিডিয়া কেন, মেন স্ট্রিম মিডিয়াতেও সেই ছবি রয়েছে। সৈকত, নিশ্চয়ই তুমিও দেখেছো, সর্বরিদি নিশ্চয়ই আপনিও দেখেছেন, সুভাষিস দা আপনিও দেখেছেন। পুলিশ তুলে নিয়ে গেল, তার বিরুদ্ধে এত অভিযোগ, র্যাগিং এর অভিযোগ, মানে কি বলে, হুমকি দেওয়ার অভিযোগ, আনসার শিট জাল করার অভিযোগ, কোয়েশ্চেন শিট বিক্রি করার অভিযোগ। সে এতদিন বাইরে কি করে? এটা ডাক্তার না ক্রিমিনাল? আমার বক্তব্য হলো ডাক্তার হোক, ক্রিমিনাল হোক, যারা কোনো খারাপ কাজের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়া হোক। আর এতে কোনো ব্যাপার নেই। আমার দ্বিতীয় প্রশ্ন, এরা সবাই তৃণমূল ছাত্র পরিষদ করে। তৃণমূল ছাত্র পরিষদ আমি জানতাম এই মুহূর্তে শাসক দল, তাদের নেটওয়ার্ক আছে, তারা স্ট্রং, তারা নিজেদের নেটওয়ার্ককে বোঝে, নিজেদের দলকে চালাতে জানে, নিজের দলে কোথায় কি হচ্ছে সব জানে। তার মানে তৃণমূল ছাত্র পরিষদে কে কি কার নামে কি তুলছে, টাকা তুলছে। কয়েকদিন আগে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় লেটার হেড ছাপিয়ে কেউ তোলাবাজি করছেন, কেউ অ্যারেস্ট করেছে। এতদিন ধরে তোমরা কিছু জানতে না, 2 তারিখের পর তোমরা জানতে পারলে? গত 3 বছর ধরে দাদাগিরি চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরে জানতে না তোমরা? আমি কিছু জানতাম না বলছো না তো, আমরা কিছু জানতাম না। এই জানতাম না এর একটা স্বাস্থ্য দপ্তরেরই পশ্চিমবঙ্গের উদাহরণ দিচ্ছি, অন্য রাজ্যের একাধিক উদাহরণ আছে, আমি যাচ্ছি না, শুধু পশ্চিমবঙ্গের উদাহরণ দিই। 2007 সাল, লাফিয়ে উঠো না 7 সাল বলে, 2007 সাল এইচআইভি টেস্টিং কিট এবং হেপাটাইটিস টেস্টিং কিটে মারাত্মক দুর্নীতি, সব ফলস কিট দেওয়া হলো, এইচআইভি এবং হেপাটাইটিস বি হু করে বাড়তে আরম্ভ করলো, এবং যেই কোম্পানিটা সাপ্লাই করতো তার নাম মনোজাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তুমি বিশ্বাস করো, তারপরে এই আন্দোলন হয়েছিল, সবকিছু হয়েছিল। তুমি বলো স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র কি জানতো না? খুব খারাপ রেজিগনেশন দেওয়া হয়েছে, প্রশ্ন করলো বামেদের, বামেরা লাফাচ্ছে না আপনি লাফাচ্ছেন? লাফাবে তো গায়ে লাগছে না, গায়ে লাগছে না। একটু যুক্তি, আপনারা ছিলেন কোথায়? গায়ে তো লাগবে, গায়ে তো লাগবে। আমি না হয় তোমার যুক্তিতে ধরে নিয়ে বলছি সূর্যকান্ত মিশ্র খুব করাপ্টেড। আরে এতটা করাপ্টেড যে ওনার ওখানে থাকা উচিতই ছিল না। আমার বক্তব্য সরকারে নেই তো, সরকারে নেই তো। তোমরা বলেছিলে বদল দেব, প্রশ্নটা কি বদল করলে? কি বদল করলে? প্রশ্নটা হচ্ছে জানতো না। আমি উদাহরণটা জানতো নার উপরে দিয়েছি। আচ্ছা বেশ, আমি জানতো নার উপরে দিয়েছি। তাহলে তাহলে আমি আসবো। আরে নরেন্দ্র মোদী সব জানে নাকি? তাহলে নরেন্দ্র মোদী সব জানে? মৃত্যুঞ্জয় শুনতে হবে, মৃত্যুঞ্জয় নরেন্দ্র মোদী সব জানেন? আচ্ছা প্লিজ ভ্যাকসিন থেকে আরম্ভ করে নরেন্দ্র মোদী পদত্যাগ করেছে। একটু শুনতে হবে প্লিজ। তাহলে ডাক্তার এম.এ. আক্তার আলী যখন অ্যান্টি করাপশন ব্যুরো, ভিজিলেন্স কমিশন, হেলথ ডিপার্টমেন্ট এবং নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠালেন,
তখন মুখ্যমন্ত্রী জানতেন না। তার মানে মুখ্যমন্ত্রীর দপ্তরে যে চিঠি যায় সেগুলো হয় মুখ্যমন্ত্রীকে জানানো হয় না। সিরিয়াস চিঠি, কিন্তু এটা কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ চিঠি নয়, সিরিয়াস চিঠি, দুর্নীতির চিঠি, তাকে জানানো হয় না। তাহলে তো আমি প্রশ্ন করব, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেন 14 তলায় বসে? তিনি জানেন না তার রাজ্যে কি হচ্ছে? তিনি স্বাস্থ্যমন্ত্রী। আরে ইলমাস, এই তুমি অভিযোগের যে কথা বলছো, প্রথম এফআইআরটা তো পশ্চিমবঙ্গ তুমি যে পুলিশই কথা করেছে। বলছো, কবে এই করেছে? দুর্নীতির বিরুদ্ধে তো কবে করেছে? পশ্চিমবঙ্গ পুলিশই হ্যাঁ, প্রথম ঠিক, ঠিক, এফআইআর কবে করেছে। করেছে? আরে যবেই করুক, কবে করেছে? পশ্চিমবঙ্গ পুলিশই তো এই প্রথম গোটা করেছে। ঘটনার পর প্রথমই সন্দীপ করেছে। ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়ার পর, প্রাইজ পোস্টিং দেওয়ার পর আবারও করেছে। বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রাইস পোস্টিং হোক, তুমি যেটা বলছো অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে যদি স্বাস্থ্য দপ্তরের কোনো ডিসিশন ভুল হয়ে থাকে সেটা ভুল, সেটা নিয়ে সমালোচনা করো, একাধিকবার সমালোচনা করতে নিশ্চয়ই আমরা পারো। নিশ্চয়ই কিন্তু মুখ্যমন্ত্রীর সেটা কাছে পাই না। সেটা আমরা নিশ্চয়ই সেটা নিয়ে মুখ্যমন্ত্রী- সেটা আমরা নিয়ে নিশ্চয়ই বক্তব্য নয়। মুখ্যমন্ত্রীর ওপর তার আঙুল সাথে তুলতে পারি না। ধর্ষণ, খুন, কেউ যদি স্বাস্থ্য ক্ষেত্রে কোনো দুর্নীতি করে থাকে ইলমাস, তাকে আমি খুশি যে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে। এবার আরো খুশি হব, সিবিআই যে অভিযোগগুলো করছে, যে যার জন্য সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, তার বাদ আরো 3 জনকে যে অ্যারেস্ট করেছে, তাদের সবাইকে দোষী প্রমাণিত করলো। 2023 কারণ আমি arrest আসবো। করা মানেই তো দোষী 2023 প্রমাণিত থেকে নয়। আমি সৈকত চাই দোষী প্রমাণিত সৈকত করুক। আজকে তৃণমূল কংগ্রেস বলছে খুব খুশি হব যদি ওকে অ্যারেস্ট করা হয়, ওকে ফাঁসি দেওয়া না, হয়, arrest করে প্রমাণ করুক। whatever। প্রমাণ না করতে আমার পারলে বক্তব্য CBI তো হচ্ছে প্রমাণ করতে পারে না। 2023 সাল থেকে সৈকত একাধিক অভিযোগ গেল, তখন কেউ দেখলো না। 2023 সালে অভিযোগ গিয়েছে, 12ই আগস্ট কি করা হচ্ছে, সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। কোর্ট বলছে আরে ছুটিতে পাঠাও, ছুটিতে যেতে হবে, কোর্ট বলছে, সরকার বলছে না, অ্যাডমিনিস্ট্রেশন বলছে না। অ্যাডমিনিস্ট্রেশন সবটাই জানতো, এই বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ সব জানতো, আসছে কোথা থেকে? তারা কি করছিল? অ্যাডমিনিস্ট্রেশনটা আসছে কোত্থেকে? আপনাকে দেখেছিলেন যে সন্দীপ বাবুকে যে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানোর ঘোষণা, সেটা কি স্বাস্থ্য দপ্তরের নোটিফিকেশন হয়েছিল, নাকি আগে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বললেন তারপর নোটিফিকেশন হলো? এটাই তো বক্তব্য। তাহলে স্বাস্থ্যমন্ত্রীটা কি? মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী। বন্দ্যোপাধ্যায়। তাহলে স্বাস্থ্য দপ্তরের সব সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে না জানিয়ে হয় না দিদি? 1 সেকেন্ড। তার মানে প্রশাসনিক ফেলিওর নয়, মুখ্যমন্ত্রী এই কাজ করিয়েছেন। প্রশাসনিক ফেলিয়ার তো বটেই, প্রশাসনিক ফেলিয়ার তো বটেই। আমি বলছি প্রশাসনের মাথায় যিনি বসে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ তো কোনো নয়, যন্ত্র নয়, জড় পদার্থ নয়, তার তো একটা স্ট্রাকচার আছে, তার মাথায় তো একটা সিগনেচারি বডি আছে, কারোর তো একটা অথরিটি আছে। শিক্ষা দপ্তরের রিক্রুটমেন্ট হবে, তার তো ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এই যে এক্সট্রা সব কি সব নিউমেরিক পোস্ট হবে, সে তো মন্ত্রিসভা আলোচনা হয়েছে। তাহলে তো মুখ্যমন্ত্রী 2007 সালে দেওয়া উচিত ছিল পদত্যাগ। আমি উত্তরটা দিচ্ছি ভাই। সূর্য মিশ্রের আমলে যে দুর্নীতির কথা বলছেন, তদন্ত হোক, কোনো অসুবিধা নেই, একদম আমি কারেক্টলি একমত হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কোন একজন ডাক্তার দুর্নীতি করলো, কোন একটা কোম্পানি দুর্নীতি করলো, সেটা আলাদা বিষয়। সে সিপিএম এর রাজ্য কমিটি মেম্বার ছিল না, কিন্তু অভিক দে টিএমসিপির 21শে জুলাই মঞ্চে বসে আছে। অভিক বিরূপাক্ষরা এলাকায় এলাকায় টিএমসিপির আবির খেলছে, সাসপেন্ড করা হয়েছে। পতাকা তুলছে। আমি এক সেকেন্ড, সাসপেন্ড কবে হলো? জবে অভিযোগ সামনে আসলো। ভাই আমি তোমার সঙ্গে আচ্ছা, এই অভিযোগ তো শান্তনু সেনা করেছে। খুব ইম্পর্টেন্ট, এই অভিযোগ তো শান্তনু সেনা করেছে। না, খুব ইম্পর্টেন্ট একটা যুক্তি আমি বলি। বিরূপাক্ষ আর অভিক, আমরা কবে জানতে পারলাম এই দুটো নাম? লাশ পড়ে আছে, তার পাশে অভিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং লালবাজার সেটা করবেট করছে। আরো গুরুত্বপূর্ণ, লালবাজার তাকে রিকগনাইজেশন দিয়ে দিল। যেইনি এক্সপার্ট, আইএমএ বললো না এটা অভিক দত্ত। ওইটাই বলছি, আইএমএ ধরিয়ে দিল যে এটা জালি ফিঙ্গারপ্রিন্ট। এমনকি আমি আপনাকে বলি, অভিক বাবু তিনি এমডি নন, তিনি আরএমও পোস্টে রয়েছেন, গ্রুপের গ্যাজেটেড অফিসার পদে রয়েছেন, শুধুমাত্র নরমাল এমবিবিএস পাস করা ডাক্তার। আর তার ছাত্র কারা? যারা এমডি পড়ছে। আমি না, তবে এটা বলে দিই, ও পিজিটি পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ন ফার্স্ট ইয়ার, পিজিটি ইন্টার্ন ফার্স্ট ইয়ার, আর ও আরএমও পদে রয়েছে। পিজিটি ইন্টার্ন ফার্স্ট ইয়ার, সে কখনো ওই পদে, মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হতে পারে না। সাবজেক্টটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে, এই যে মৃত্যুঞ্জয় বারবার এই ঘটনাটাকে, ন্যারেটিভটাকে বদলানোর চেষ্টা করছে। আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী সন্দীপ বাবু পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে সঞ্জয়কে রেফারেন্স কে করেছিল? শান্তনু সিনহা বাবু। কে সে? কালীঘাট থানার ওসি। কালীঘাট থানায় রেকর্ড করেছে তিনি। গোটা রাজ্যে ওসি বদল হয়েছে, কালীঘাট থানার ওসি বদল হয়নি। তিনি একজন সিভিককে ওয়েলফেয়ার কমিটিতে রেফারেন্স দিলেন। কালীঘাট থানায় কার কন্ট্রোলে চলে? মমতার ইশারার বাইরে কালীঘাট থানা চলে। একটু বোধহয় ভুল আছে। কালীঘাট থানার ওসির নাম শান্তনু সিনহা ছিল। এই তুমি একটু গুগল করো তো। কালীঘাট থানার ওসি ছিলেন শান্তনু সিনহা। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার কালীঘাট একটু গুগল করো না, এই ভুল তথ্যগুলো দেবে। সিপিএম ভুল বলে 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 ট্রান্সফার হচ্ছে। আমি তোমাকে বলছি, আমি তোমাকে আরে দেখিয়ে শান্তনু সিনহার সঞ্জয়, নাম, মৃত্যুঞ্জয়, শান্তনু সিনহা এখন কালীঘাট সঞ্জয় থানার পুলিশ ওসি নয়। আমার সাথে একটু থামতে হবে। সুভাষিস দা, দীর্ঘদিন ছিল। আচ্ছা, বেশ। 11 সুভাষিস দা, আমি একটা প্লিজ একটু থামতে হবে। ইউনুস দা, প্লিজ একটু থামতে হবে।
মৃত্যুঞ্জয় বললো যে মুখ্যমন্ত্রী জানেন না, নাই জানতে পারেন, সূর্যকান্ত মিশ্র তো জানতেন না, সব মানলাম। শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা, সাংসদ ছিলেন, প্রাক্তন সাংসদ ছিলেন, তিনি 2023 থেকে এটা নিয়ে সরব হয়েছেন। এই সন্দীপ ঘোষ, এই বিরূপাক্ষ বিশ্বাস, এই অভিজ্ঞ, এই পুরো নেক্সাস নিয়ে সরব হয়েছেন। অর্থাৎ দল জানতো, নিশ্চয়ই সেও তো অর্থাৎ বলেছে, দল জানতো। শান্তনু সেনও তো এবার বলেছে, আমার আমি দ্বিতীয় সবটা প্রশ্ন, জানিয়েছি। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমিও, নিজের দলের ওপর কন্ট্রোল নেই? নিজের দলে কি হচ্ছে জানেন না? আমি না কথা বলি, সঞ্জয় রায় সে কিনা পুলিশের স্টিকার দেওয়া একটা গাড়ি নিয়ে সে মদ খেয়ে রেড লাইট এলাকায় ঘুরে বেরোচ্ছে যেরকম দাপিয়ে, সেরকম আরজিকরের ভেতরেও দাপাচ্ছে। এইটা প্রশাসন জানবে না? বিনীত গোয়েলরা জানবে না? কমিশনের নামে সেই বাইক রেজিস্ট্রি, বাইক রেজিস্ট্রি হয়েছে, সমস্ত বাইক তারপরে মানে সরকারি বাইক, এবার সরকারি বাইক। করাপশনে আমরা সাজা দিতে তৈরি আছি। আরে ভাই, শিক্ষামন্ত্রী জেলে আছে, সিবিআই এসেছিল বলে মমতা ব্যানার্জি কিছু করেছে? করেনি। খাদ্যমন্ত্রী জেলে আছে, সিবিআই এসেছিল বলে মমতা ব্যানার্জি কিছু করেছে? তাহলে তোমরা কোন কাজটা করেছো? তার মানে আলটিমেটলি দুর্নীতিকে বাড়াবা দিয়েছো, বাড়িয়েছো দিনের পর দিন। আমার প্রশ্ন হচ্ছে, ও বলছে কেউ কিছু জানে না। শান্তনু সেন, আমি তোমাকে মৃত্যুঞ্জয়, আমি তোমাকে এই প্রশ্নটাই করছি যে অ্যাডমিনিস্ট্রেটিভলি এম এ আক্তার আলীর অভিযোগ কিংবা বাকি ইন্টার্নদের অভিযোগ, সেখানে যারা পড়েন পড়ুয়াদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেননি, অ্যাডমিনিস্ট্রেটিভলি তার কাছে অবধি পড়েনি। আই গিভ ইউ দ্যাট বেনিফিট অফ ডাউট, আমি দিলাম। শান্তনু সেন দলের একজন প্রথম সারির নেতা, সাংসদ সেই সময়, তিনি এই অভিযোগ করছেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারছেন না। আমার প্রশ্ন এখানেই, তাহলে এটা তুমি যদি এই কথাটা বলো, একটু ভেবে বলো, উত্তরটা দিও, তাহলে কিন্তু তুমি ইনডাইরেক্টলি এটা ইমপ্লাই করছো তৃণমূল কংগ্রেসের উপর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কন্ট্রোল নেই, তিনি জানেন না তার দলে কি। তোমার বক্তব্য, এটা তোমার বক্তব্য, দলের কন্ট্রোল, দলের উনি জানতেন না। আমি শান্তনু সেন যেটা বলছে যে একাধিক স্বাস্থ্য দপ্তরের একাধিক জায়গায় আমি বলেছি, এই সন্দীপ ঘোষ, এবার আমি তোমায় উত্তরটা দিচ্ছি যে শান্তনু সেন বা যারা বলেছে, যারা এইখানে আটকাতেও চেষ্টা করেছে, ধরো ঠিকঠাক ভাবে প্রশাসনিক ভাবে কমপ্লেন করেনি বা এগুলো ধামাচাপা দেওয়া, বন্দ্যোপাধ্যায় জানতেন কি জানতেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন জানবেন? মমতা বন্দ্যোপাধ্যায় দলের ব্যাপার, মানে দল কি শান্তনু সেন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি দিয়েছে নাকি? শান্তনু সেন একবার ক্যামেরার সামনে এসে বলুক যে শান্তনু সেন আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী। শান্তনু সেন বলছে আমি স্বাস্থ্য দপ্তরের একাধিক জায়গায় চিঠি দিয়েছি, জানিয়েছি। এইবার আমার বক্তব্য হলো, স্বাস্থ্য দপ্তর থেকে যারা এই অ্যাকশন গুলো নেয়নি বা প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসনিক ভাবে স্বাস্থ্য দ্বারা। ইলমাস, আমি বলছি, আবারও বলছি, স্বাস্থ্য দপ্তরে যারা এই ব্যাপারগুলো ব্যবস্থা নেয়নি, আমি বলছি দলের তরফ থেকে সরকারকে অনুরোধ করব যে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া। মমতার বিরুদ্ধে ব্যবস্থা হোক। অদ্ভুত একটা স্টেটমেন্ট রাখলো। আচ্ছা বেশ, একটু থামতে হবে। যারা অন্যদের রাজনৈতিক আন্দোলন, তোমার শেষ বক্তব্যটা আরেকবার বলবে, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আমি বলছি যদি কেউ এইগুলো যদি লোকানোর ব্যবস্থা কেউ করে থাকে, যাদের ধরো তুমি যে অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা শান্তনু সেনকে বারবার হাইলাইট করছো, উনি বলছেন আমি স্বাস্থ্য দপ্তরের একাধিক পদাধিকারীকে জানিয়েছি ডিপার্টমেন্টে, যদি কেউ না নিয়ে থাকে ব্যবস্থা, সবার বিরুদ্ধে ব্যবস্থা। সবার বিরুদ্ধে বলিনি, যেই আধিকারিক যারা আটকাচ্ছে ব্যবস্থা, হ্যাঁ তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা। আমি রিপিট বলছি, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা। আচ্ছা বেশ, এবার তাহলে একটাই প্রশ্ন ওঠে, এম এ আক্তার আলী জানিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরে মাথায় থাকেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি জানেন কি জানেন না আমি জানি না, মৃত্যুঞ্জয় বলছে ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরে পাঠিয়েছিলেন, তিনি যদি না জানেন তাহলে কি মৃত্যুঞ্জয় বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক? আজ এখানেই শেষ করবো, ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।